হালকা যানবাহন 2770 কেজি থেকে শুরু করে 5900 কেজি পর্যন্ত মাধ্যম মানের যানবাহন। কত থেকে কত? 2770 বা 2800 কেজি থেকে শুরু করে 5900 কেজি পর্যন্ত মাধ্যম মানের যানবাহন। 5990 কেজির উপরে যেগুলো হবে সেগুলো হেভি বা ভারী যানবাহন। বুঝাতে পারছি? আপনি বলেন। থেকে 2770 পর্যন্ত হচ্ছে হালকা, রাইট। 2770 প্লাস থেকে হচ্ছে 5900 হচ্ছে মিডিয়াম। 5900 উপরে যা যাবে সব ভারী। গুড, থ্যাংক ইউ। সবাই বুঝতে পারছি নিশ্চয়? তাহলে 2770 কেজি পর্যন্ত সাইকেল, মোটরসাইকেল, হ্যান্ড ত্যান যা কিছু আছে এগুলো সব কিছুর মধ্যে পড়তেছে, হালকা যানবাহনের মধ্যে পড়তেছে। আর আপনি প্রশিক্ষণ গ্রহণ করতেছেন কোন যানবাহনের উপরে? হালকা যানবাহনের। বাই স্টেপ বাই সিকোয়েন্স নেক্সট আপনি কি করবেন? হালকা যানবাহন প্রশিক্ষণ পুরোপুরি শেষ হয়ে গেলে আপনি চাইলে মাধ্যম যানবাহন প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন। কিন্তু হালকা যানবাহনকে ডিনাই করে, অ্যাভয়েড করে ডাইরেক্ট যদি মিডিয়াম যানবাহন শিখেন হবে? মনে হয় হবে না। কিন্তু এখানে আপনাদের কিছু প্রশিক্ষণার্থী বা অনেকেরই এখানে ইস্যু আছে। যেমন যারা বাস চালাচ্ছে, বাসে হেল্পার আছে না, সে যখন গাড়ি চালাবে কোন গাড়ি চালাবে? বাসই চালাবে, তাই না? তাহলে এটা কোন ক্যাটাগরির যানবাহন? মাধ্যম মানের যানবাহন। সে কিন্তু সরাসরি মাধ্যম মানের যানবাহন চালাচ্ছে। কিভাবে পারতেছে সে এটাতে দীর্ঘদিন প্রশিক্ষণ নেবে এবং যিনি ড্রাইভার আছে তিনি তাকে হালকা যানবাহন সম্পর্কেই আগে জ্ঞান দিবে। যদিও সে মাধ্যম যানবাহনে আছে কিন্তু তাকে কি করা হবে? আগে সে হালকা যানবাহন সম্পর্কেই তাকে জানাবে বা জ্ঞান দিবে। এরপর সে তার সাথে ওই গেটে দাঁড়ায় ডিউটি করতেছে, সে গাড়ির সব কিছু বুঝতেছে কিন্তু চালাতে কিন্তু সে পারতেছে না। পারতেছে? এরকম করতে 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 একটা সময় সে পারবে চালাতে। তাকে যে ওস্তাদ আছে সেই প্রশিক্ষণ দিবে এবং একটা পর্যায়ে সে মাধ্যম যানবাহন চালাতে পারবে। সো এটার জন্য কমপক্ষে 1 থেকে 3 বছর সময়ের প্রয়োজন। কতদিন? 3 বছর। আপনি কিন্তু 3 মাসের মধ্যেই হালকা যানবাহন চালানোর একজন চালকে পরিণত হইতেছে। ওই একই হিসাব যখন আপনি আবার মাধ্যম মানে যাবেন তখন আপনারাও দেখবেন ওরকম আরও সময় লাগতেছে। ঠিক আছে? বিষয়টা এরকম। সো মাধ্যম মানের যানবাহনের পরে হেভি যানবাহন, সেটাও এরকম। যত সময় বেশি দিবেন আপনি তত এক্সপার্ট হবেন। এই হইল ব্যাপার। এখানে আরেকটা ব্যাপার আছে, অল্প সময়ে শর্ট টাইমে ড্রাইভিং শেখার আগ্রহ বা ইচ্ছা বা যদি এরকম মানসিকতা থাকে তাহলে পরিহার করতে হবে। এটাকে সবসময়ই সময়টাকে দীর্ঘায়িত করবেন তত আপনার অভিজ্ঞতা এবং দক্ষতা আপনার বৃদ্ধি পাবে। বাট সময়কে যদি আপনি কম করে নিয়ে আসেন, আপনি চালাতে পারবেন, জানেন, কিন্তু দক্ষতা হবেন না, স্কিলড হবেন না। যেহেতু দক্ষ চালকে যদি পরিণত হতে চান তাহলে কি লাগবে? সময় লাগবে এবং আপনাকে অনেক 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 অনুশীলন করতে হবে। যত অনুশীলন করবেন তত আপনার দক্ষতা বৃদ্ধি পাবে। আমি কি বুঝাতে পারতেছি বিষয়গুলো? যাই হোক, তো আমরা জানলাম ভেহিকেল কাকে বলে। এবার আমরা দেখব প্রি চেক, অর্থাৎ পূর্ব পরীক্ষণ। চেক মানে কি? পরীক্ষা করা। বিষয়গুলো কি আপনার চেক করবেন, পরীক্ষা করা। তো এটা কি করব? যাত্রা শুরুর পূর্বে নিশ্চিত হতে হবে। কিভাবে নিশ্চিত হবে? আপনি গাড়ি চালানোর পূর্বেই, ট্রেনারও আছে, ট্রেনার আপনাকে ট্রেন করবে, কি কি চেক করতে হয় সে আপনাকে দেখিয়ে দিবে। তারপরও আপনার নিজের থেকেও কিছু জানার, যেমন যে কোনো জিনিস জানার আগ্রহ কিন্তু জিজ্ঞাসা। আপনি ট্রেনারকে যত জিজ্ঞাসা করবেন তত কিন্তু আপনি জানতে পারবেন। তবে জিজ্ঞাসাটা যেন পোলাইটলি হয়, একটু ভালোভাবে যেন জিজ্ঞাসা হয়, ফোর্সের মতো যেন না শোনা যায়, কমান্ডের মতো যেন না শোনা যায়, হুকুমের মতো যেন না শোনা যায়। আপনার অ্যাপ্রোচিংয়ের উপরে অনেক কিছু ডিপেন্ড করে, অনেক কিছু নির্ভর করে। প্রশিক্ষক কেমন শেখাবে এটাও আপনার উপরে নির্ভর করে। আপনি কেমন শিখতে চান, সে কিন্তু ওভারঅল অ্যাভারেজ সবাইকে একই রকম প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। আমি লেকচার দিচ্ছি, আপনাদের সবার জন্য কিন্তু সমান দিচ্ছি,
সবাই কি সমান শিখবেন? না, কেউ ফার্স্ট হবেন, কেউ লাস্ট হবেন, কিন্তু শিক্ষার যে মান সেটা কি সবার জন্য সমান? সমান হলেও সবাই কি সমান শিখবে? না। যাই হোক, এখানে যেভাবে সাজানো আছে এটা আমরা একটা ওয়ার্ড তৈরি করছি, কিন্তু এভাবে না, এটা ব্যতিক্রম হতে পারে। আমরা এটাকে সাজিয়ে একটা ওয়ার্ড বানাইছি, ব্লো ব্যাক। এটা সহজে বোঝার জন্য একটা ওয়ার্ড আমরা তৈরি করেছি। তো এখানে যেটা আসতেছে সেটা হলো ফার্স্ট ব্রেক, লাইট, অয়েল, ওয়াটার, ব্যাটারি, এয়ার অ্যান্ড গ্যাসোলিন। কিন্তু আমরা গাড়ির কাছে যখন যাব, ফার্স্ট আমরা কি চেক করব? ওয়াটার। ফার্স্ট কি চেক করব? ওয়াটার। ওয়াটার কিভাবে চেক করব? আসেন দেখি কিভাবে চেক করি। ওয়াটারের স্লাইডটা দেন শুধু। এটা হচ্ছে রেডিয়েটর। এর কাজ হচ্ছে, এটা হচ্ছে কুলিং সেকশনের একটা অংশ, অর্থাৎ গাড়িকে ঠান্ডাকরণ পদ্ধতির একটা অংশ। তো এই রেডিয়েটরের মধ্যে এখানে দেখেন একটা ক্যাপ আছে উপরে, যেটাকে বলা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, এটাও চলবে, ওইটাই ভালো হয়, ওই স্লাইডটাই ভালো হয়, এই স্লাইডটাই দাও। হ্যাঁ, এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এই রেডিয়েটর প্রেসার ক্যাপ, এটার নাম হচ্ছে রেডিয়েটর ভালভ প্রেসার ক্যাপ। এখানে প্রত্যেকটা জিনিসের নাম লেখা আছে, আপনারা চাইলে এর ছবি তুলে নিতে পারেন বা হোয়াটসঅ্যাপেও শেয়ার দেওয়া যেতে পারে। তো এই অ্যাসেম্বলটার মধ্যে আপনার করণীয় তেমন কিছু নাই। আপনার যা করণীয় তা হচ্ছে আপনি এটাকে খুলবেন, যা দেখবেন যে এটার মধ্যে ওয়াটার আছে কিনা, এতটুকুই। প্রাথমিক টাইম, আমরা এখন শিক্ষানবিশ অবস্থায় আছি। সো আমরা কি করব? বেশি পার্টসগুলোর বেশি গভীরে যাব না। বেশি গভীরে গেলে টোটাল ব্যাপারটাকে আমি বুঝতে পারবো না। স্পেসিফিক একটা ব্যাপারে আমার তো এখন জানা না, আমি আগে সবগুলো ব্যাপারে মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করব, দেন আমি প্রত্যেকটা ডিটেলে ঢুকবো পরে, স্টেপ বাই স্টেপ। আপনার অর্থ, আপনার সময় পুরোপুরি যেন কাজে লাগে, আমরা সে ব্যাপারে বদ্ধপরিকর। আরেকটা বিষয় হচ্ছে, আমরা প্রশিক্ষণ দিচ্ছি, আপনারা প্রশিক্ষণ নিচ্ছেন, আমরা কিন্তু আপনাদের সন্তুষ্টি অর্জন করতে চাই। আপনার স্যাটিসফ্যাকশন আমাদের জন্য কি খুবই গুরুত্বপূর্ণ। আর আপনার প্রশিক্ষণ সেটা আমার দেশের, আমার সমাজের, আমার জাতির তথা সারা পৃথিবীর কিন্তু এটা প্রয়োজন আছে। কারণ আপনি যদি গাড়ি চালানো আমরা যদি না শিখতাম বা গাড়ি চালানো কেউ না করতে পারে, একটা সময়ে এই প্রশিক্ষণ, এই বিদ্যা হয়তো বিলুপ্ত হয়ে যেতে পারে। মানুষের চলাচলে, যাতায়াতে, যোগাযোগে এর কিন্তু কোনো বিকল্প নাই। সো যারা পুরনো ড্রাইভার আছে তারা কিন্তু একসময় কী হবে? অবসর গ্রহণ করবে, এক্স হয়ে যাবে। নতুন চালক যদি না আসে তাহলে কি হবে? সড়কের ভারসাম্যতা, যোগাযোগের ব্যবস্থা উন্নত থেকে উন্নত পর্যায়ে যাবে না, তাই না? একটা সময় বা এখনও আপনারা যতটুকু শিখতেছেন, আপনারা যে কোনো একটা পুরনো ড্রাইভারকে জিজ্ঞেস করবেন যে আপনার প্রশিক্ষণের বা আপনার গাড়ি চালানোকালীন সময় বিষয়গুলো কি কি, দেখবেন সে বলতে পারবে না। আপনি যে কোনো চালককে জিজ্ঞেস করবেন, ভাই আপনি গাড়ি চালাচ্ছেন, আপনার সেফটি ইস্যুগুলো একটু বলেন, দেখবেন সে বলতে পারবে না। সে জানে, কিন্তু সে আপনাকে গুছিয়ে বলতে পারবে না। যে বলতে না পারে সে করতেও পারে না, যে বলতে না পারে সে করতেও পারে না, সে জানেও না। যে জানে সে বলতে পারে, সে করতেও পারে। জানলে বলতে পারবেন, বলতে পারলে করতেও পারবেন, না জানলে বলতে পারবেন না, করতেও পারবেন না। সো সবার আগে আপনার এখানে কী হবে? যার যত জানা বেশি তার তত কাজ সুন্দর হবে। এখানে যদি জানেন টনে টনে, দিতে পারবেন জনে জনে। যত জানবেন তত আপনার এখানে আপনি অন্যকে দিতে পারবেন এবং আপনি তত বিকশিত হবেন, সকলকে বিকশিত করতে পারবেন, সমৃদ্ধ করতে পারবেন, তাই না? তাই সবসময় চেষ্টা করতে হবে আপনার জানার পরিধিকে আরও কত বাড়াতে পারেন। গাড়ি চালানোর সাথে জড়িত নাই এমন কোনো বিষয় নাই, এমন কোনো বিষয় নাই যেটা সড়ক, যানবাহন ও জনগণের সাথে সম্পৃক্ত নাই, এমন কোনো বিষয় নাই। গাড়ি চালানো ছাড়া, যানবাহন ছাড়া কোনো কাজ সম্পাদন হয় না। 99% কাজ সম্পাদিত হয় একমাত্র গাড়ি চালক এবং যানবাহনের মাধ্যমে। আপনি যাই করেন না কেন, যানবাহন লাগবেই।
লাগবে কি লাগবে না? যাই করেন যানবাহন লাগবেই, যেখানেই যান যানবাহন লাগবেই। এখানে সকলে আসছেন, যানবাহন ছাড়া কেউই আসতে পারেন না, সেটা যে ধরনের যানবাহনই হোক লাগছে, তাই না? সো এইটাকে আপনার নিয়ন্ত্রণে রাখতে গেলে এই বিষয়গুলো জানা খুবই জরুরি। একটা গাড়ির মূল বিষয় হচ্ছে সে যখন স্টার্ট হবে তার পূর্বেই এটা চেক করতে হবে যে গাড়িতে পানি আছে কিনা, এবং অয়েল আছে কিনা, এয়ার আছে কিনা, ফুয়েল আছে কিনা, ব্রেক ঠিক আছে কিনা, এটার স্টিয়ারিং ঠিক আছে কিনা। এই জিনিসগুলো পূর্বেই আপনাকে চেক করে নিতে হবে। বাট যদি আপনি স্টার্ট দিয়ে ফেলেন তাহলে আর চেকিং বিষয়গুলো আপনি আর করতে পারবেন না, আর চেক করার মতো বিষয় থাকবে না। কারণ যখন স্টার্ট দিবেন তখন পানি, অয়েল, ফুয়েল এরা সবাই ছড়িয়ে যাবে, তখন কারোই সঠিক মাপ আপনি আর পাবেন না। সো স্টার্ট দেওয়ার পূর্বে যদি আপনি চেক করেন তাহলে পানি কতটুকু আছে বা কুল্যান্ট কতটুকু আছে আপনি এটা বুঝতে পারবেন, সেই অনুসারে আপনি কাজ করতে পারবেন। শুধু নেক্সট স্লাইডটা আনো। এইটা হচ্ছে আমি যে দেখাইলাম রেডিয়েটর ভালভ প্রেসার ক্যাপ। এই ভালভ প্রেসার ক্যাপ এখানে একটা মেকানিজম আছে, প্রেসার ভালভ প্যাকিং, ডিফরমেশন, হার্ডেনিং, ক্র্যাকিং, গ্রাইন্ড, বিল্ড আপ, ওয়্যার, এজিং, এই জিনিসগুলো হচ্ছে এইটার মধ্যে যে মেকানিজমটা আছে। এই মেকানিজমটা এরকম ধরনের, আমরা চেক বাল্ব সিস্টেম যেটা আছে, যখন পানি 102 ডিগ্রির উপরে গরম হয়ে যাবে তখন সে নিজে নিজেই চেপে যাবে এবং একটা ইনপুট আউটপুট লাইন তৈরি করবে। ইনপুট আউটপুট লাইন আমরা জানি যে পানি যখন অতিরিক্ত গরম হয় তখন কি হয়, আয়তন বেড়ে যায়। কি হয়, আয়তন বেড়ে যায়। বাট আমরা দেখছি যে রেডিয়েটর আয়তন কিন্তু, রেডিয়েটরের আয়তন কি একটা ফিক্সড আয়তন, এর মধ্যে 5 লিটার পানি সংরক্ষিত হয়, কিন্তু যখন গরম হয়ে যাবে তখন 10 লিটারের জায়গা নেবে। সেই জন্যই সে চেপে যাবে এবং একটা এক্সিট লাইন তৈরি করবে। ওই এক্সিট লাইন দিয়ে উত্তপ্ত পানিগুলো রিজার্ভ ট্যাঙ্কে গিয়ে ঢুকবে। আবার যখন আপনার গাড়ি স্টার্ট বন্ধ করবেন, কুল হয়ে যাবে, তখন তার প্রয়োজন অনুসারে এটাকে আবার এক্সিট হবে, তখন আবার বাইরের ট্যাঙ্ক থেকে, রিজার্ভ ট্যাঙ্ক থেকে ওয়াটারকে সে আবার তার পরিমাণ মতো ইনপুট করে নেবে। এখানে সেই সিস্টেমটা দেখেন, এটা হচ্ছে লোয়ার রেডিয়েটর, এটা হচ্ছে আপার রেডিয়েটর। এখান থেকে নিচ দিয়ে ওয়াটার গিয়ে পুরো ইঞ্জিনটাকে প্রদক্ষিণ করে বাইরের মেটাল জ্যাকেটকে ঠান্ডা করে সে আবার এখানে রিটার্ন আসবে। এই কাজগুলো খুব খুব দ্রুত করা হয়, একটা সেকেন্ডের অনেক ন্যানো সেকেন্ডে এই কাজগুলো হয়। এখানে পানিগুলো প্রতিটা ছিদ্রে ছিদ্রে বিভক্ত হয়ে যাবে এবং এই কুলিং ফ্যানে ন্যাচারাল বাতাসের মাধ্যমে পানিগুলো খুব দ্রুত ঠান্ডা হয়ে যাবে। ইঞ্জিনের ভিতরে যে তাপ উৎপাদন হচ্ছে, অনেক বেশি তাপ উৎপাদন হচ্ছে, এই অন্তর্দহন উৎপাদনের যে তাপটা সেটাকে সে ঠান্ডা করে ফেলবে। আমি আগেই বলছি রেডিয়েটর হচ্ছে একটি যানবাহনের কুলিং সিস্টেমের একটি অংশ। কি কুলিং সিস্টেম মানে ঠান্ডাকরণ পদ্ধতি। ঠান্ডাকরণ পদ্ধতির প্রয়োজনীয়তা কেন? রাইট, কেন গরম হবে? কেন গরম হবে? এখানে ব্যাপারটা হচ্ছে আমাদের জানতে হবে ইঞ্জিন কাকে বলে। ইঞ্জিন একটি যন্ত্র যাহাতে জ্বালানির দ্বারা প্রথমে তাপ শক্তি উৎপাদন হয়, পরবর্তীতে তাপ শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করা হয় এবং এই রাসায়নিক শক্তির দ্বারাই ইঞ্জিনের সকল যন্ত্রাংশ নিজে ঘুরে অন্যকে ঘোরায়, তাকেই ইঞ্জিন বলে। ইঞ্জিন দুই প্রকার, একটা হচ্ছে আইসি ইঞ্জিন, একটা হচ্ছে ইসি ইঞ্জিন। আইসি ইঞ্জিনের কাজ হচ্ছে ইন্টারনাল কম্বাসন, অন্তর্দহন, মানে সে ভিতরে জ্বলে, বাইরে থেকে দেখা যায় না। আর ইসি ইঞ্জিন হচ্ছে এক্সটার্নাল কম্বাসন, বাইরে আগুন জ্বলে, ভিতরে ইঞ্জিন ঘুরে। আপনারা এরকম দেখি নাই আমরা কেউ, এটা নাই আমাদের দেশে, স্কটল্যান্ড সহ আরও কিছু দেশে আছে। আমাদের দেশে একটা আছে, মিউজিয়াম বানা রাখছে, রেল মন্ত্রণালয়ের সামনে দেখবেন। এটা হচ্ছে ইসি ইঞ্জিন, অর্থাৎ রেলওয়ে বাষ্পীয় ইঞ্জিনের নাম হয়তো শুনেছেন, অনেকে দেখেছেন বা দেখেন নাই, নেটে সার্চ দিলে হয়তো পাবেন। এই বাষ্পীয় ইঞ্জিন হচ্ছে ইসি ইঞ্জিন, অর্থাৎ এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন।
এইটার অগ্নিদহন বাইরে থেকে দেখা যায়। বড় বয়লার ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কের মধ্যে কয়লা দেওয়া হয়, দিলে এটার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে। এই আগুনকে ধরে রাখার, বন্ধ করে রাখলে এখান থেকে যে শক্তি বেরিয়ে আসে সেই শক্তিটাকে কাজে লাগিয়ে গাড়ি চলে। আমি কি বুঝতে পারছি? সো আইসি ইঞ্জিন অর্থাৎ ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনের ভিতরে এরকমই কি হচ্ছে, দহন হচ্ছে, অনেক আগুন, অনেক তাপ। এই দহনটার মাপে হচ্ছে, কেউ কেউ বলে 4000 সিসি বা 5000 সিসি বা 1500 সিসি যে বলি আমরা, এই দহনের পরিমাপকে সিসি বলা হয়, ক্যাপাসিটি অফ সিলিন্ডার। এই দহনটাকে, এই গরমটাকে কন্ট্রোল করার জন্য হচ্ছে কুলিং সিস্টেম। এটা যদি অনেক গরম হয়ে যায় তাহলে কি হবে, আগুন লেগে যাবে। তাই এখানে বিভিন্ন মাধ্যমে এটাকে ঠান্ডা করা হচ্ছে, পানির মাধ্যমে, কুলিং ফ্যানের মাধ্যমে এবং আরো মেকানিজমের মাধ্যমে এখানে কি করা হচ্ছে, ঠান্ডা করা হচ্ছে। সো এই ঠান্ডাকরণ পদ্ধতি যদি প্রবলেম থাকে, গাড়ি ঠান্ডা হবে না। আর যখন স্টার্ট দিবেন তখন এটা কি হবে, অনেক হট হয়ে যাবে। যার দরুন স্টার্ট দেওয়ার পূর্বেই আপনাকে চেক করতে হবে যে আপনার পানি ঠিক আছে কি না। যদি ঠিক না থাকে, কম বেশি থাকে বা মোটেই না থাকে, তাহলে এরকম অবস্থা হবে। যদি পানি না থাকে বা লিকেজ থাকে বা শর্ট থাকে, আপনি চেক না করে যদি বের হন, তাহলে পরিস্থিতি এরকম হতে পারে। আর যেরকম হয়েছে এই পদ্ধতিতে ইনি যা করতেছে তা আপনার করা যাবে না। এখানে যেটা করতেছে এটা ভুল পদ্ধতি। এখন এখানে আগুন এখনই লেগে যেতে পারে এবং সেই আগুনে উনি দগ্ধ হয়ে যেতে পারেন। করণীয় কি, যা আছে তাই রেখে দেওয়া, অন্তত 30 মিনিট পরে আপনি এটাকে খুলতে পারবেন। কতক্ষণ? কম পক্ষে 30 মিনিট, তারপরে আপনি এটাকে খুলতে পারবেন। তার আগে যদি আপনি খুলেন, কি হতে পারে, স্পেস বেশি পেয়ে, বাইরের অক্সিজেন পেয়ে ফট করে আগুন লেগে যেতে পারে এবং সেই আগুনে আপনি ঝলসিয়ে যেতে পারেন, দগ্ধ হয়ে যেতে পারেন। তাই আপনাকে কি করতে হবে, তাপ হয়ে গেছে অনেক বেশি, আপনি বুঝতে পারতেছেন গাড়ি অনেক গরম হয়ে গেছে, ধোঁয়া উঠতেছে, আপনি বের হয়ে গাড়ি বন্ধ করে বনেট খুলে দিবেন না, আপনি ওয়েট করবেন। কতক্ষণ? অন্তত 30 মিনিট। এক পর্যায়ে কি হবে, একটুও ধোঁয়া দেখা যাবে না। এবং যে কোনো গরম জিনিস, খুব তাপের জিনিস ঠান্ডা হওয়ারও কিন্তু একটা প্রক্রিয়া আছে, একটা সময় আছে। সেই সময় প্রক্রিয়া অতিক্রম করলেই আপনি তখন এটা খুলতে পারবেন। অ্যান্ড দেন আপনি দেখে শুনে আপনি এক্সপার্টকে ফোন দেন বা আপনি নিজেও করতে পারবেন যদি বড় ধরনের কোনো সমস্যা না হয়। তো রেডিয়েটর থেকে, এই রেডিয়েটরের এই উপরের অংশে আপনি পানি শর্ট থাকলে ঢেলে নেবেন একটু। কি পানি? ময়লা নোংরা পানি? হ্যাঁ, কাপড় কেচে ধুয়ে গেছে, সাবানের পানি ওটা দিয়ে দিলাম, পানি একটা হলেই হলো, এরকম না, এরকম নয়। এটা খুবই আধুনিক সিস্টেম, এটাকে বলা হচ্ছে ইঞ্জিন কুল্যান্ট। এটা এক ধরনের কেমিক্যাল পদার্থ, এটা পানি দিয়ে এবং ওই পাউডার দিয়ে বানানো হয়, যে পাউডারটা ঠান্ডা করতে খুব সহায়ক এবং এটা খরচ খুব কম হয় এবং লিকেজ থাকলে বা শর্ট থাকলেও ও একটা ভালো পারফরমেন্স করবে। বাট যদি এটা না থাকে, আপনি ঠান্ডা পানি বা নর্মাল পানি, পরিষ্কার পানি আপনি ঢালতে পারবেন, যে কোনো পানি আপনি দিতে পারবেন, শুধু পানিটা যেন আয়রন এবং বালি মুক্ত হয়। কারণ আয়রন আর বালি যদি থাকে তাহলে রেডিয়েটরের প্রত্যেকটা যে ছিদ্রগুলো আছে, যে হোলগুলো, ঘরগুলো আছে, রেডিয়েটরের ঘরগুলো হলো মৌমাছির ঘরের মতো। আমরা মৌমাছির ঘর দেখছি না, প্রত্যেকটা কোপে কোপে একটা করে মৌমাছি থাকে, ঠিক রেডিয়েটরের নেটটা হচ্ছে এরকম এক একটা মৌমাছির ঘরের মতো। এই যে খেয়াল করেন, এখানে প্রত্যেকটা এক একটা ছিদ্র, কয়েক কোটি ছিদ্র আছে এখানে। 5 লিটার 10 লিটার পানিকে বিন্দু বিন্দুতে ভাগ করে নেয়, বিন্দু বিন্দু পানিতে প্রত্যেকটা 5 লিটার পানি একটা বিন্দু বিন্দু পানিতে পরিণত হয়। যার দরুন একটা পানি যখন বিন্দুতে চলে আসে তখন সে একটা ন্যানো সেকেন্ডে ঠান্ডা হয়ে যায়। কিন্তু 5 লিটার পানি একত্রে থাকলে কি সহজে ঠান্ডা হবে না? এই জন্য এটাকে এই ব্যবস্থা করা হয়েছে যে পানিগুলো সব আলাদা আলাদা হয়ে বিন্দু বিন্দু পানিতে পরিণত হবে, ফোঁটা ফোঁটা পানিতে পরিণত হবে এবং এক সময় সে ঠান্ডা হয়ে যাচ্ছে, খুব দ্রুত ঠান্ডা হয়ে যাচ্ছে, 1 ন্যানো সেকেন্ডে ঠান্ডা হয়ে যাচ্ছে।
যার ধরুন আমাদের ইঞ্জিনে ভালো পারফরমেন্স পাচ্ছে। কিন্তু যদি আয়রন বা বালিযুক্ত পানি ঢালি তাহলে এই ছিদ্রগুলো কি হবে? বন্ধ হয়ে যাবে। বাতাসেও তখন আর বাতাস ক্লিয়ারভাবে যাতায়াত করতে পারবে না, ঠান্ডা হবে না, তখনই সমস্যাটা দেখা দিবে। এই জন্য আমরা কি করব, যে এটার ভালো পারফরমেন্স পাইতে চাইলে, লংজিভিটি পাইতে চাইলে আমাদেরকে কি করতে হবে? পরিষ্কার ক্লিন পানি এখানে ঢালতে হবে। এনারা ইঞ্জিন কুলেন্ট ব্যবহার করতে পারি। আমরা কি বুঝতে পারতেছি বিষয়টা? ক্লিয়ার? তাহলে সকালে ফার্স্ট কি চেক করব? ওয়াটার চেক করব। ওয়াটার চেক করার পদ্ধতি কি, সিস্টেম কি আমরা জানলাম, ঠিক আছে? কেউ কি বলতে পারবো কি করব আমরা সকালে ফার্স্ট পানিটার বিষয়ে? যে কোনো একজন বলি তো দেখি, পারি নাকি আমরা? একটু প্র্যাকটিস করি। আপনি বলেন, পুরনো আছে। রেডিয়েটরের ক্যাপ খুলে আমরা দেখবো যে পানি আছে কি নাই। রাইট যদি সেটা কম থাকে তাহলে আমরা কিছুটা ঢেলে দিই। রাইট আর অবশ্যই পানি পরিষ্কার হতে হবে, আয়রন এবং বালিমুক্ত হতে হবে। আর যদি সবচেয়ে ভালো হয় যে ইঞ্জিন কুলেন্ট ইউজ করলে সবচেয়ে বেশি এখানে ভালো। আরেকটু কথা আছে, আমি রেডিওটারের কাছে যাবো কিভাবে? যাওয়ার তো একটা ক্লু আছে। হ্যাঁ, ক্লুটা হ্যাঁ। কোথায়? এই কথা তো ছেড়ে দিছেন। আগে আমাকে বনাট খুলতে হবে। আগে বনাট করতে হবে, এবং আমি বনাটই খুলতে পারতেছি না, পানি চেক করার তো প্রশ্নই আসে না। কি পরিমাণ পানি দিতে হবে? এটাতে আমি দেখলাম যে নাই, আমি দিতে থাকলাম, যে পর্যন্ত ফুল হলো দিয়ে দিলাম। ফুল। হ্যাঁ, ফুল হতে হবে। ক্যাপটা দেখা যায় ফুল হতে হবে। এটা এই পর্যন্ত ফুল ফিল আপ। আরো কথা আছে, আপনি একটু উপরে দেখেন, এই যে ক্যাপটা আছে না, এটা খোলার অনেক মেকানিজম আছে। এটা যে না সে খুলতে পারবে না, অপ্রশিক্ষিত ব্যক্তি কখনো এটাকে খুলতে পারবে না, ইম্পসিবল। মানে 10 ঘন্টা সময় দিবেন আপনি, এটা খুলতে পারবে না, নেভার পারবেই না। এটা খোলার জন্য আপনাকে ড্রিল করতে হবে, কিভাবে খুলবেন আর কিভাবে লাগাবেন। অবশ্যই ট্রেনারের কাছ থেকে আপনাকে এটা জেনে নিতে হবে। ট্রেনার উইলিংলি নাও জানাতে পারে, সে নিজে ইচ্ছা করে আপনাকে নাও জানাতে পারে, কারণ তার তো টপিকস অনেক আছে। সে আপনাকে বিভিন্ন টপিক্সে নিয়ে যাবে, বিভিন্ন সাবজেক্টে নিয়ে যাবে। যখন আপনি বলবেন যে স্যার আমাকে একটু এটা খুলে দেখান, আমি কীভাবে এটা খুলে চেক করবো, সে দেখিয়ে দেবে। এখন এখানে যে মেকানিজমটা আছে, এটা আপনি খুলতে পারলেন, ঠিক আছে, পানি ঢাললেন, এখন আপনি লাগালেন, কিন্তু এটা প্রপারভাবে ফিক্সড হয় নাই, প্রপারভাবে লাগে নাই। আপনি দেখতে পাচ্ছেন লাগছে, কিন্তু আসলে প্রপার লাগে নাই। এটা যদি একটু লিক থাকে তাহলে কি হবে? পানি এখান থেকে একটু একটু করে বের হয়ে যাবে। সেক্ষেত্রে এক্সিট লাইন দিয়ে গিয়ে সে কিন্তু স্টোরেজে গিয়ে জমবে না, স্টোরেজে যাওয়ার পূর্বেই সে বেরিয়ে যাবে। অনেক বুদবুদ আকৃতি ধারণ করে পানি বেরিয়ে যাবে, ফোটো করে বেরিয়ে যাবে। আর যখন বেরিয়ে যাবে একটা পর্যায়ে কি হবে? শূন্য হয়ে যাবে। তখন ফ্যান ঘুরেও কাজ হবে না, কোনোটাতেই কোনো কাজ হবে না। সো এখানে কিন্তু পানি স্টোর হচ্ছে রেডিয়েটর থেকে এক্সিট লাইনের মাধ্যমে। এখানে এটা স্টোরেজ রিজার্ভ ট্যাঙ্ক। এখানে কোনোটাতে 3 লিটার 4 লিটার পর্যন্ত স্টোরেজ থাকে। সো এই স্টোরেজটাতে যেন রিটার্ন আসে। যদি রেডিয়েটরের ক্যাপ ফাঁক থাকে, প্রপার লাগানো না হয়, তাহলে কিন্তু বিরাট বিপদ আছে। এবং বিষয়টা কিন্তু সামান্য না, এটা অনেক ডিফিকাল্ট এবং অনেক ইম্পর্টেন্ট বিষয়, খুবই ইম্পর্টেন্ট বিষয়। যার দরুন এটা কিন্তু স্লাইডে আসছে, ইম্পর্টেন্ট বলে কিন্তু এটা স্লাইডে আসছে। এটা যার তার কাজ না। অনেক সময় অনেক প্রফেশনাল ড্রাইভারও এক্ষেত্রে তাড়াহুড়ো করতে গিয়ে, নেগলিজেন্সি করতে গিয়ে এই ভুল করে ফেলে এবং দুর্ঘটনার শিকার হয়। ইউজাররা তো অতটা বুঝে না, মালিককে বললো স্যার এটা তো লিক হয়ে গেছে, আসলে তার মেনটেনিংয়ের প্রবলেম, সে প্রপার মেনটেনিং করে নাই, যার ধরুন সমস্যাটা করছে। ইউজার তো বুঝে নাই, বা মালিক ওনার কিন্তু বুঝে নাই, ওনারকে বলছে স্যার এটা নষ্ট হয়ে গেছে, আসলে তার গাফিলতিতে, তার নেগলিজেন্সিতে এটা নষ্ট হয়েছে, সে প্রপারলি এটা জানে না বা প্রপারলি ফিক্স করে নাই। এক্ষেত্রে ইউজারেরও দায়িত্ব আছে, তুমি যে রেডিয়েটর খুলেছিলে ঠিক মতো লাগিয়েছো তো, আবার চেক করো। তা না হলে চালক কিন্তু একা দুর্ঘটনা পতিত হবে না, ইউজারও দুর্ঘটনা পতিত হবে। চালক কিন্তু মেনটেনিং এক্সপেন্স করবে না, মেনটেনিং খরচটা কে করবে? যিনি ওনার আছেন তিনি মেনটেনিং খরচ করবে। ও তো বলেই খালাস, বাকি খরচ কার যাবে? যে ওনার, তার যাবে। সো এখানে ওনার যদি একটু খেয়াল করে বা একটু দায়িত্বশীল হয়, তাহলে ওনারের মেনটেনিং খরচ, দুর্ঘটনা সব কিছু সে এড়িয়ে চলতে পারবে। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? এই ব্যাপারে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, যেমন উনি প্রশ্ন করছে। এই তো গুড। ক্যাপটার খোলার নিয়ম হচ্ছে, এটার মধ্যে হাতের এই মিডিল পয়েন্টকে রাখতে হবে, রেখে একটা চাপ দিতে হবে, চাপ দিয়ে বাঁ দিকে টুইস্ট করলে টাস করে এটা খুলে আসবে। ঠিক লাগানোর ক্ষেত্রে
এটার দুই পাশে দুইটা লকার আছে এবং যেখানে লাগাবে সেখানে লকারের পয়েন্ট আছে, ওই পয়েন্টটাতে মিলায়ে আবার এভাবে চাপ দিয়ে এরকম করলে আটকে যাবে। এবার আপনি কি করবেন, তালা লাগানোর পর আপনি একটু টান দিয়ে দেখি না, এটা লাগানোর পর আপনি একটু দেখবেন যে এটা ঠিক মতো লাগবে কিনা, যদি না লাগে টান দিলে উঠে আসবে, বাট টান দিচ্ছেন উঠে না, তার মানে এটা প্রপার লাগছে। ক্লিয়ার হয়েছে বিষয়টা? ছোটোখাটো বিষয় কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়। আর আরেকটা ব্যাপার আছে, এইটা লাগানো খোলা এই মেনটেনিং যদি প্রপার না হয় একসময় এই রাবার বুশটা ক্ষয় হয়ে যাবে। ক্ষয় হয়ে গেলে এই ক্যাপটা অনুপযুক্ত ক্যাপ, কন্ডেম ক্যাপ, রিজেক্ট ক্যাপ, এই ক্যাপটা চেঞ্জ করতে হবে। নতুন ক্যাপ কিনতে পাওয়া যায় 300 থেকে 350 টাকা দাম এই ক্যাপটা। এই বোতলটার ঢাকনাটা যদি আমি খুলে ফেলে দেই এই বোতলটার কোনো ভ্যালু থাকবে? এই বোতলটার সম্পূর্ণ কারিগরি অথেন্টিকেশন পুরো ভ্যালিডিটি কে মেনটেন করতেছে? এই ঢাকনাটা। অথচ এতগুলো জিনিসের মধ্যে খুব ছোট্ট একটা বিষয় এই ঢাকনাটা, কিন্তু এই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সে। এই ঢাকনাটা না থাকলে এই বোতলটার কোনো দাম নেই, কোনো কাজও হবে না, কিছুই হবে না এটাকে দিয়ে। হবে কি? ঠিক এখানকার ব্যাপারটা তাই সেম। এই ঢাকনাটার গুরুত্ব অপরিসীম এবং এই পুরা কাজটা খুবই গুরুত্বপূর্ণ। আর কিছু না জানলেও শুধু এইটুকু যদি জানেন আপনি একটা গাড়ি মেনটেন করতে পারবেন। একটা গাড়িকে তাপ থেকে, হিট স্ট্রোক থেকে বাঁচানোটা একটা চালকের সবচেয়ে বড় দায়িত্ব। গাড়ি স্ট্রোক করে, মানুষ যেমন স্ট্রোক করে গাড়িও স্ট্রোক করে, যদিও এগুলো গাড়ি 4 স্ট্রোক সম্বলিত। কি স্ট্রোক সম্বলিত? 4 স্ট্রোক সম্বলিত। স্ট্রোক এমন একটি জিনিস যা গাড়িকে ধাপে ধাপে উন্নয়নশীল গতিতে পরিণত করে। স্যার আমি একটু বলি, প্লিজ। গাড়ি সব চেক করলেন, রেডিয়েটরের পানিও চেক করলেন, মোবিলও চেক, লুব্রিকেটিং অয়েলও চেক করলেন, সব ঠিক আছে, চেক করে আপনি বের হইলেন। এখন আপনি গাড়ি নিয়ে রাস্তায় বের হইলেন, এখন হিট হইলো, সেটা কিভাবে আপনি জানবেন? ড্যাশবোর্ডে ওখানে টেম্পারেচারের ইয়ে থাকে, একটা কোড আর একটা হচ্ছে পাওয়ার। এখানে আসবো আমরা, ওটাতে আসবো আমরা, ওটাতে আমরা আসবো। বলে এটা আমি এখানে কথাটা তুলে ধরছি, আমার এটা জানানো দরকার। হ্যাঁ, কিভাবে জানবো এই বিষয়টা? স্যারের নলেজে দেওয়ার জন্য এটা বলা। এখানে যে বিষয়গুলো আছে আপনি সব কিছু, প্রত্যেকটা বিষয় আপনার নখদর্পণে আছে। আমরা প্রত্যেকটা মানুষ এখানে আসছি, কাউকে না জিজ্ঞেস করেও শুধু অবয়ব, পোশাক পরিচ্ছদ দেখে অনেক কিছু ধারণা করে নেওয়া যায়, যায় কি না? যে স্টুডেন্ট, কে বিজনেসম্যান, কে জব করে, কে কিছুই করে না, এগুলো সব কিন্তু একটা আউটলুকিং দ্বারা কিন্তু মোটামুটি একটু বা 25% 50% কিন্তু বুঝে নেওয়া যায়, যায় না? যায় কি যায় না? আপনার বডি ল্যাঙ্গুয়েজ, দেহের ভাষা যদি পড়তে পারে কেউ, তার মুখ থেকে কিছু শোনা লাগে না, সে কি করে তার দেহের ভাষায় বলে দেওয়া যাবে। ঠিক তেমনি আপনি যে সড়কে চলাচল করবেন, সড়কের ভাষা আছে। যে যানবাহনটা চালাবেন, সেই যানবাহনের কি আছে? ভাষা আছে, ল্যাঙ্গুয়েজ আছে। জনগণ রাস্তায় চলাচল করতেছে, এদেরও ভাষা আছে। কে দৌড় দিবে, কে দৌড় দিবে না, কে রাস্তায় দাঁড়িয়ে থাকবে, কে এলোমেলোভাবে পারাপার হবে, সব আপনি বুঝতে পারবেন যখন তাদের ভাষা সম্পর্কে আপনি অবগত থাকবেন। সো এখানে গাড়ি গরম হবে, প্রবলেমে পড়বে, গাড়ির ভাষা আছে, গাড়ি আপনাকে জানাবে, আপনাকে গাড়ির ভাষা জানতে হবে। গাড়ি প্রধানত 3টি ভাষায় আপনাকে অবগত করবে যে সে কেমন আছে। আপনি গাড়িকে জিজ্ঞেস করবেন, গাড়ি তুমি কেমন আছো, গাড়ি উত্তর দিবে না। গাড়ি যখন স্টার্ট দিবেন বা চালাবেন বা দেখবেন, তখন গাড়ি নিজেই আপনাকে বলে দিবে সে কী কী সমস্যার মধ্যে আছে। যেমন আপনি গাড়ির কাছে গিয়ে দেখলেন টায়ারটা পেস্ট হয়ে আছে, তাহলে কি হলো? গাড়িটার কি বলতে চাচ্ছে গাড়ি? আমার টায়ারে প্রেশার নাই, আমাকে চালালে আমি ভালোভাবে চলবো না, গাড়ি এটা বলতেছে। এটা আপনি কিসের দ্বারা বুঝলেন? আপনি দেখে বুঝলেন, তাই না? বাট যখন গাড়িতে বসে চালাবেন, তখন যদি টায়ারের প্রেশার না থাকে, আপনি কি দেখতে পাচ্ছেন? তখন গাড়ি কিভাবে বলবে আপনাকে? শব্দ বা সংকেতের মাধ্যমে বলবে আপনাকে। সব গাড়ি 3টি ভাবে আপনাকে জানান দিবে তার সমস্যাগুলো। প্রথম, আপনি দেখায়। দ্বিতীয়ত, আপনি গন্ধ পাবেন। তৃতীয়ত, আপনি শুনতে পাবেন। কি শুনতে পাবেন? প্রতিদিন গাড়িটা স্টার্ট দেন একরকম সাউন্ড, আজকে পাচ্ছেন অন্যরকম সাউন্ড।
প্রতিদিন স্টার্ট দেন, স্টার্ট হয়ে যায়। আবার একদিন স্টার্ট দিচ্ছেন, করে উঠতেছে একদম, মানে তখন আপনি কি বুঝবেন যে আমার গাড়ির নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। গাড়ির ভাষা যদি আরো ভালোভাবে বুঝতে চান তাহলে স্পেসিফিকভাবে গাড়ি বলে দিবে তার কোথায় সমস্যা আছে। ঠিক গাড়ির মধ্যে হেডলাইটের ওয়্যার পড়তেছে, ইঞ্জিনের ওয়্যার পড়তেছে, রেডিয়েটরের ওয়াটার নাই, ইঞ্জিনে অয়েল নাই, ব্রেক ফ্লুইডের ক্যানে ফ্লুইড নাই, এগুলো গাড়ি আপনাকে জানাবে। কীভাবে জানাবে? স্মেল, ব্যাড স্মেল আসবে, খারাপ গন্ধ আসবে, ইঞ্জিনের পোড়া গন্ধ আসবে, ওয়্যারের পোড়া গন্ধ আসবে। তাহলে ব্যাড গন্ধ আপনার নাকে আসলে আপনি বুঝতে পারবেন না যে নিশ্চয়ই কোনো জায়গায় আমার ওয়্যার পড়তেছে, আমার ইলেকট্রনিক বেস লাইন পড়তেছে, বা আমার ইলেকট্রনিক পাওয়ার সিস্টেম পড়তেছে, তাই না? এগুলো আপনি বুঝতে পারবেন। আর এই বুঝতে পারা মানেই হচ্ছে আপনি সেই অনুসারে কাজ করবেন। বাট গাড়ি গন্ধ করতেছে, ব্যাড স্মেল আসতেছে, আপনি ইগনোর করলেন, ইগনোর করে পারবেন? ইগনোর করলে কি হবে? রাস্তায় হয়তো চলতেই পারবেন না, হয়তো কোনো জায়গায় গিয়ে খুব ভালো একটা প্রতিবন্ধকতার সম্মুখীন হবে। যাই হোক, তো গাড়ির এই বিষয়গুলো বোঝার জন্য আপনি নাকের দ্বারা গন্ধ শুনে বুঝবেন, কানের শব্দ শুনে বুঝবেন, আর বাকিটা আপনি দেখে বুঝবেন। এবার দেখেন কি দেখে বুঝবো আমরা। এখানে দেখেন মাঝখানে একটা মিটার আছে। আমরা গাড়ি না চালাই বা নতুন চালাই, গাড়ি কিন্তু আমরা সবসময় ব্যবহার করে আসতেছি, তাই না? নিজে না চালাই, এক গাড়িতে উঠছি, দেখছি, এরকম। তো সব প্রত্যেকটা গাড়ির সামনেই ড্যাশবোর্ডের নিচে একটা প্যানেল থাকবে, যেটাকে আমরা বলি ইনস্ট্রুমেন্টাল প্যানেল। ড্যাশবোর্ডের ডান পাশে প্যানেল থাকবে, যেখানে ড্রাইভিং সিট। দেশ অনুসারে কোনো কোনো দেশে বাঁ দিকেও পাবেন, কোনো দেশের গাড়িতে ডান দিকে পাবেন। আমাদের দেশের অ্যাভারেজ সব গাড়িতে আপনি ডানে পাবেন। হ্যাঁ, বাট যদি মিডল ইস্টে যান বা আমেরিকা যান, ওইখানে গেলে আপনি কি পাবেন? বাঁ দিকে পাবেন, যেগুলো রাইট হ্যান্ডেড ড্রাইভ গাড়ি। ঠিক আছে? সাধারণত দুই হাতেই চালানো হয়, সারা বিশ্বের মধ্যে দুইটাই ভাগ আছে, লেফট হ্যান্ডেড ড্রাইভ, রাইট হ্যান্ডেড ড্রাইভ। আমাদের দেশগুলো কি কোন হ্যান্ডে? রাইট হ্যান্ডে। বাট আমাদের ট্রাফিক কোন সিস্টেমে? লেফট হ্যান্ডে। আর অন্য দেশে, আরো অনেক দেশে আছে কি গাড়ি চলে লেফট হ্যান্ডে, ট্রাফিক সিস্টেম রাইট হ্যান্ডে। ঠিক আছে, এরকম ব্যাপার। যাই হোক, আমরা দেখব এই যে মাঝখানে যে মিটারটা, এই মিটারটার নাম হচ্ছে মেইনলি, এটা গাড়ির মেইন মিটার। এই মিটারের মধ্যে 3-4টা মিটার আছে একটার মধ্যে। ফার্স্ট আপনি এটার মধ্যে পাবেন ওডোমিটার। ওডো অর্থাৎ হচ্ছে মোট বা টোটাল, এই গাড়িটা জন্মের পর থেকে এই পর্যন্ত টোটালি কত কিলোমিটার রান করছে। সেকেন্ড পাবেন হচ্ছে এইটার মধ্যে আপনি পাবেন ট্রিপ মিটার। ওডোমিটারের সাথে আপনি পাবেন কি? ট্রিপ মিটার। এটা প্রতিটা জার্নির পূর্বে আপনি এটাকে জিরো করতে পারবেন। এটা প্রেস করে ধরে রাখলে জিরো হয়ে যাবে। দেন আপনি গুলিস্তান গেলেন, আপনি শরীয়তপুর গেলেন, যেখানেই গেলেন আপনি মোট কত কিলো গেছেন ট্রিপ মিটার দ্বারা আপনি এটা বুঝতে পারবেন। এরপরে হচ্ছে এই যে কাঁটাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্পিড মিটার। অর্থাৎ ও আপনাকে দেখিয়ে দিবে আপনার গাড়িটা এক্স্যাক্টলি কত স্পিডে চলতেছে, 60 না 40 না 50 না 80। এই অনুসারে এই কাঁটাটা হচ্ছে অ্যাক্সিলারেটরের সাথে সম্পৃক্ত, অ্যাক্সিলারেটরের সাথে কানেক্টিং করা। অ্যাক্সিলারেটর প্রেস করবেন আর ও ওখানে স্পিড দেখিয়ে দিবে যে আপনি কত স্পিডে চলতেছে। একটা পর্যায়ে কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন, আর কাঁটা দেখতে হবে না, মিটার দেখতে হবে না, আপনার গাড়ি কত স্পিডে চলতেছে আপনি নিজেই বুঝতে পারবেন। তো এটা একটার মধ্যে পাচ্ছি আমরা কি কি? অডোমিটার, ট্রিপ মিটার অ্যান্ড স্পিড মিটার একটার মধ্যে। এই কাজগুলো কি করতেছে আমার মিটার? স্পিড মিটারের কাজ কি? যে আমি কত গতিতে চলতেছি সেটা দেখাচ্ছে। না দেখালে কিন্তু আমি বুঝতে পারবো না আপনার গাড়ি গতির সীমার মধ্যে আছে না অসীম গতি হয়ে গেছে। যাই হোক, এই একটার মধ্যে 3টা মিটার। মেইন মিটার অর্থাৎ এটা গাড়ির মেইন মিটার। অটোমিটার, ট্রিপ মিটার অ্যান্ড স্পিড মিটার মধ্যে হচ্ছে এটার মধ্যে। এরপরে ডান দিকে দেখেন, এখানে অনেকগুলো মিটার দেখা যাচ্ছে। বাঁ দিকে দেখেন, এখানেও অনেকগুলো মিটার দেখা যাচ্ছে। সরি, প্লিজ প্লিজ বলেন। ওডোমিটারটা হচ্ছে একটা গাড়ির জন্মের পর থেকে এখনো পর্যন্ত আপনার হাত পর্যন্ত কত কিলোমিটার চলছে টোটাল মিটারটা শো করবে। এই যে এখানে আমি দেখাচ্ছি, শহীদুল আসো, এইখানে দেখাবে। এই যে এখানে এই একটা ছোট্ট একটা মনিটর আছে, এর নিচে ডিসপ্লে আছে। এই ডিসপ্লেতে দেখা যাবে যে একটা গাড়ি মোট কত কিলোমিটার চলছে, 50,000 কিলোমিটার বা 20,000 কিলোমিটার বা 1 লাখ কিলোমিটার, সে এখানে দেখাবে। আর এখানে দেখাবে আপনি যে চালাচ্ছেন, ধরেন ট্রিপ মিটারে আপনি 200 কিলোমিটার চালালেন, এই 200 কিলোমিটার ওই অডোমিটারে প্লাস হয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে। যতটুকু চলতেছে প্রতি মুহূর্তে অডোমিটারের সাথে প্লাস হয়ে যাচ্ছে। সরি, ট্রিপ মিটার এখানে একটা নব আছে, এই যে দেখেন নবটা, এই নবটা প্রেস করে রাখলে ট্রিপ মিটারের একটা আলাদা অপশন এখানে আসবে, এরকম হবে। এই যে দেখেন
এটা তো ফার্স্ট দিন আপনাকে দেখানো হয়েছে সিমুলেটরে। হ্যাঁ এরকম আসবে দেখেন। এখানে আপনাকে দেখানো হয়েছে কোনটা জিরো করলে কিভাবে হয়। এই যে ট্রিপ এ এবং ট্রিপ বি, যেমন ট্রিপ এ তে গেলেন আপনি শরীয়তপুর, শরীয়তপুর থেকে আবার আপনি এখন চলে যাবেন হয়তো খুলনা। সো এখান থেকে শরীয়তপুর কত ছিল, শরীয়তপুর থেকে খুলনা কত কিলোমিটার ছিল, আপনি ট্রিপ বি প্রেস করে দিলে শরীয়তপুর থেকে আবার খুলনা পর্যন্ত কত কিলোমিটার চলছেন এটা আপনি দেখবেন। বাট ঢাকা থেকে আপনি খুলনা শরীয়তপুর সব ঘুরে আসার পরে মোট কত কিলোমিটার হয়েছে এটা ট্রিপ মিটার জিরো হয়ে যায়, কিন্তু অডোমিটার এটা প্লাস হয়ে যাবে। ঢাকা থেকে মুভ করছিলেন 50,000 কিলোমিটারে, অল ঘুরে আসছেন দেখবেন আপনি এখানে 52,000 কিলোমিটার হয়ে গেছে। বাট আপনার ট্রিপ মিটারে কিন্তু ওই 500 কিলোমিটার শো করবে, ট্রিপ বিতে আবার আলাদাভাবে আর 500 কিলোমিটার শো করবে। সো এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট বিষয় যে আপনি কত কিলোমিটার আপনার গাড়িটা চালিয়েছেন এটা কিন্তু আপনার জানা থাকা দরকার। কারণ একটা দিনে ডেলং সিস্টেমে একটা দিনে একটা গাড়ি সর্বোচ্চ কত কিলোমিটার চলতে পারে এটাও আপনার একটা আইডিয়া হয়ে গেল। বা 500 কিলোমিটার রাস্তা দিনে দিনে আপনি রিটার্ন করতে পারবেন কিনা এটাও কিন্তু আপনার একটা আইডিয়া হয়ে গেল, ঠিক আছে কিনা, এরকম ব্যাপার। আর এইটা হচ্ছে অ্যাকচুয়ালি স্পিড মিটার, যে একটা গাড়ি কত কিলো স্পিডে চলতেছে, 40-তে থাকলে 40, 50-তে থাকলে 50। তো আমাদের দেশের সিস্টেম হচ্ছে আন্ডার 60 কিলোমিটারে আপনারা সবসময় গাড়ি চালাবেন। এক্সপ্রেস ওয়ে ব্যতীত সব জায়গায় আপনার গাড়ির গতি থাকবে কত, সর্বোচ্চ 60 কিলোমিটার। এক্সপ্রেস ওয়েতে 120 কিলো চালাতে পারবেন আমাদের দেশে, বাইরের দেশে গেলে 200-300 পর্যন্ত আছে। 300-র উপরে পৃথিবীর কোনো দেশেই স্পিড লিমিটেশন নাই। সো এখানে স্পিড মিটারটাও খুবই জরুরি। এরপরে হচ্ছে এখানে তাকান ডান পাশে, এটা উপরেরটা হচ্ছে ফিউয়েল মিটার, আপনার গাড়িতে ফুয়েল কতটুকু আছে আপনি এটা এখান থেকে বুঝতে পারবেন। ফুয়েল মিটার অর্থাৎ এইটা যদি ফুল করেন, যদি একটা গাড়ি 1 লিটারে 10 কিলোমিটার চলে তাহলে 100 লিটার তেলে কত কিলোমিটার চলবে, 1000 কিলোমিটার চলবে, তাই না? তা আপনার গন্তব্য আপ ডাউন হিসাব করে নিলেন আপনি 330, 660 কিলোমিটার চলবে, তাহলে আপনার এখানে কতটুকু তেল থাকতে হবে, কমপক্ষে 80 লিটার তেল থাকতে হবে। 80 লিটার ফুয়েল আপনি নিয়ে নিলে আপনি কাভার হয়ে গেলেন। সো এই জিনিসগুলো যদি আপনি হিসাব কিতাব করে বের হন আপনি কোথাও বিড়ম্বনায় পড়বেন না। আদার্স স্টেশনে গিয়ে ফুয়েল নিতে হবে না, কারণ ঢাকায় ফুয়েল নিচ্ছেন লিটারে 1 লিটারই পাচ্ছেন, ঢাকার বাইরে গিয়ে ফুয়েল নেবেন লিটারে 900 ml পাবেন, লিটারে 850 ml পাবেন, তাহলে আপনার কিলোমিটার রেশিও কমে আসতেছে। আবার ফুয়েলের কোয়ালিটির মধ্যে প্রবলেম থাকতে পারে, কোনো কোনো জায়গার ফুয়েলের মধ্যে মিক্স থাকে, কেরোসিন মিক্সড আপ থাকে, এই জন্য কেরোসিনের কালার আলাদা করা হয়েছে যেন ওইটাকে কারোর সাথে মিশাইতে না পারে, ডিজেলের কালার আলাদা করা হয়েছে যেন মিশাতে না পারে। একসময় এগুলো করছে, এখনো করে, অনেক সাহসী ব্যবসায়ী যারা তারা এগুলো করে। যাই হোক, তো আমরা ফুয়েল ক্যাপাসিটি 100 লিটারের ট্যাঙ্ক থাকে, 80 লিটারের ট্যাঙ্ক থাকে, 60 লিটারের ট্যাঙ্ক থাকে, গাড়ির নিচে থাকবে, ট্যাঙ্ক গাড়ির নিচে থাকবে। ট্যাঙ্ক তো কখনোই উপরে বসানো যাবে না, ওটা অবশ্যই নিচে থাকবে, কারণ পেট্রোল বা অকটেন এটা তো দাহ্য পদার্থ, এটা সবসময় হাইট জায়গায় থাকতে হবে, ঠিক আছে? তো প্লিজ প্লিজ 250 লিটারও আছে, আপনি যেগুলো আপনার গুডস ক্যারি করে তাদের 250 লিটারের ট্যাঙ্কও আছে। ওটার মধ্যে সর্বোচ্চ 60 লিটার রাখলে ভালো হবে, তার বেশি রাখা ঠিক হবে না। 60 লিটারের উপরে রাখাটা ঠিক হবে না, ফ্লো হয়ে যেতে পারে, বা নিচের যে ডেন্ট একটা হোল আছে সেই ডেন্ট লিকেজ করে বের হয়ে যেতে পারে। যে গাড়িগুলো আসতেছে স্যার ম্যাক্সিমাম 40 লিটার না, হাইব্রিড হবে 40 লিটার বা 50 লিটারের, কিন্তু যেগুলো নন হাইব্রিড সেগুলো 60 লিটারেরই হতে হবে, কারণ একটা গাড়ি এক ফুয়েলে যেন অন্তত 600 কিলোমিটার যেন চালানো যায়, অন্তত কমপক্ষে যেন 600 কিলোমিটার চালানো যায়। নতুন একটা গাড়ি কিনলে লিটারে 12 থেকে 13 কিলো মুভ করবে মাইলেজ। যখন গাড়িটার মডেল 2 বছর বা 3 বছর ডাউন হয়ে যাবে তখন সেটা 10 কিলোমিটারে আসবে বা তার কমেও আসতে পারে। বাট ইঞ্জিন কন্ডিশন, মেনটেনিং সব কিছু যদি প্রপার ঠিক থাকে এবং গাড়ির রেজিস্ট্রেশন থেকে মডেল যদি 3 বছরের মধ্যে হয় তাহলে সেই গাড়ি অবশ্যই 12 কিলোমিটারের উপরে মুভ করবে, চ্যালেঞ্জ করা। এক্ষেত্রে ড্রাইভার আপনার ওনাকে মিস ইনফরমেশন দিবে, ড্রাইভার বলবে 9 কিলো চলে, 8 কিলো চলে, হ্যাঁ ওই 2 কিলো টাকা ড্রাইভার ওটা সে সাইড করে ফেলবে। এটা এরকম হয়,
ড্রাইভারদেরকে তেলচোর বলা হয়, কারণ এই সমস্ত কারণেই বলা হয়। সো আমার চাহিদা আপনারা যেন এর মধ্যে কেউ না পড়ে, সেই জন্য আমরা চাচ্ছি নীতিবান, বিনয়ী, ভালো চালক। হ্যাঁ, আমরা চালকের মধ্যে একটা রিফর্ম চাচ্ছি, একটা সংস্কার চাচ্ছি। আমার দেশের মধ্যে চালকদের মধ্যে বেয়াদবি পাওয়া যায়, নোংরা ময়লা পাওয়া যায়, রেসপন্সিবিলিটি কম পাওয়া যায়, যাত্রীদের প্রতি তাদের যে একটা আচরণ আছে, বিহেভিয়ার আছে, যাত্রীর প্রতি যে সেবামূলক মানসিকতা আছে, সেগুলো কিছুই পাওয়া যাচ্ছে না। যার দরুন আমরা এই প্রশিক্ষণের ব্যবস্থা করেছি, আপনাদের টাকা দিয়ে শিখবেন, কিন্তু আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে, জাতির পক্ষ থেকে আমরা জাতির জন্য ভালো কিছু চাই। সড়ক একটা দেশের, সড়ক একটা দেশের অনেক কিছু বহন করে, আমরা এটা জানি ভালো করে। একটা দেশের সড়কের বিশৃঙ্খলা মানে সমস্ত আপামর জাতির মধ্যে, সমস্ত জনগণের মধ্যে বিশৃঙ্খলা পাওয়া যাবে। আর যদি সড়কে মোটামুটি শৃঙ্খলা পাওয়া যায়, সড়কে যদি সকলের দায়িত্ববোধ পাওয়া যায়, রেসপন্সিবিলিটি পাওয়া যায়, তাহলে সেই দেশের জনগণ ভালো এবং রেসপন্সিবল, এটা ধরে নেওয়া যায়। সো এরকম ব্যাপার। যাই হোক, প্লিজ প্লিজ। সিএনজি কনভার্ট করাটা আসলে এটা হচ্ছে একটা ইকোনমিক্যাল ফ্যাক্টর, বাট সিএনজিতে কনভার্ট করাটা ঠিক না। এটা ইঞ্জিনের যে লংজিভিটি আছে সেটা কমে যায়, ইঞ্জিনের স্ট্রোক করার সম্ভাবনা অনেক বেশি থাকে, এবং গাড়িটা যে কোনো মুহূর্তে খুব ব্যাড পারফরমেন্স করতে পারে। কারণ এটা কনভার্সনের জন্য, কনভার্টেড করা যদি হয়ে আসতো সিএনজির জন্য, এখনও পর্যন্ত 2002 সালে ইন্ডিয়াতে ইন্ডিকা V2 অ্যান্ড ইন্ডিকা 1 এই দুইটা টাটা গাড়ি বের হয়েছিল, প্রাইভেট গাড়ি, 5 সিট সম্বলিত। এটা 4 লিটারের ফুয়েল ট্যাঙ্ক দিয়ে পুরো সিএনজি কনভার্ট হয়ে আসছিল, এগুলো খুব পারফেক্ট ছিল। কিন্তু যেটা আপনি কনভার্ট করে নিচ্ছেন, এটা তো সেই কনভার্সনের কোনো সিস্টেম নাই, গাড়ির ভিতরে আলাদা কোনো জায়গা নাই, সিএনজি লিটারের যে সিএনজি সিলিন্ডার বসানোর কোনো এক্সট্রা স্পেস নাই। আপনি যে টেলবোর্ডে বা ডিকিতে যে আপনি সিলিন্ডার বসাচ্ছেন, এখানে আসলে আপনার ফ্যামিলির কিছু প্রয়োজনীয় 10-20 কেজি মালামাল নেওয়ার জন্য, সিলিন্ডার বসানোর জন্য মোটেই নয়। সরকার থেকেও কোনো অনুমতি নেই, এবং সরকার থেকেও কোনো প্রকার কোনো পারমিশন কিন্তু এখনো আসে নাই, কোনো দেশেরই না, পাকিস্তানেও না, ইন্ডিয়াও না, বাংলাদেশের। নিজের কস্টিং বাঁচানোর জন্য আপনি নিজে এটা করে নিচ্ছেন। মানবতার Please বলেন। দৃষ্টির দিক থেকে সরকার কিছু বলতেছে না। না, গভর্নমেন্ট অনুমতি নেই। কিন্তু এগুলা গাড়ি তাহলে হচ্ছে কিভাবে? চলতেছে না। সেটা বলতে চাচ্ছেন তো? হ্যাঁ, হ্যাঁ। আর আপনি আপনার জ্বালানি বাঁচাবেন, আপনি আপনার ইকোনমি বাঁচাবেন, আপনি ফুয়েলের জায়গায় আপনি সিএনজি কনভার্ট করে নিচ্ছেন, আপনার দেশের গ্যাস, যার ধরুন আপনাকে সরকার বাধা দিচ্ছে না। কিন্তু যদি বাইরে থেকে কিনে আনতে হতো, সেক্ষেত্রে আপনি হয়তো প্রতিবন্ধকতা পাইতেন। কিন্তু যেহেতু আপনার দেশে উৎপাদিত গ্যাস, সেই জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন। আপনার গাড়ির পেপারসে কোথাও লেখা নাই যে আপনার গাড়িটা সিএনজি করতে পারবেন না, কোথাও কোথাও লেখা নাই। কোথাও লেখা। বানানো হয়েছে ওয়াইলে। হ্যাঁ, বানানো হয়েছে ফুয়েলে, রাইট, বানানো হয়েছে ফুয়েলে, এবং এটা টোটাল কনভার্সন, সম্পূর্ণটা ফুয়েলিং কনভার্সন। এখন সেই জায়গায় আমাদের দেশের মডিফাইড ইঞ্জিনিয়াররা অর্থ ইনকাম করার জন্য এই ব্যবস্থাটা করতেছে। অ্যাকচুয়ালি যিনি ইউজ করতেছেন সিএনজি, তিনি 2 বছর পরে তার মেনটেনিং খরচ টান দিলে দেখবেন যে অকটেনের চাইতে তার সিএনজিতে খরচ আরও বেশি হয়ে গেছে। কারণ আপনি অকটেনের ক্ষেত্রে শুধু অকটেনই কিনছিলেন, বাট সিএনজি যখন আপনি ব্যবহার করবেন, তখন এখানে আপনি অনেক এক্সট্রা পার্টস অ্যান্ড অ্যাক্সেসরিজ ব্যবহার করতে হচ্ছে। রেগুলেটর ব্যবহার করছেন, তারপরে সিএনজি রেগুলেশন কিট ব্যবহার করছেন, তারপরে সিএনজি ফিল্টারেশন কিট ব্যবহার করছেন, অনেকগুলো কিট, এক্সট্রা কিট ব্যবহার করছেন। এবং এই এক্সট্রা কিটগুলো ব্যবহার করার জন্য আপনার গাড়ির মধ্যে এক্সট্রা কোনো স্পেস কিন্তু নাই। যেটুকু স্পেস আছে, এই স্পেসটুকু ওই পার্টসগুলোর মধ্যে একটা সুন্দরভাবে তারা থাকার জন্য, বাতাস চলাচল করার জন্য, বা তারা ভালোভাবে, একটা বাসায় যদি 4 জনের সিটের মধ্যে যদি 5 জন গিয়ে থাকি, তাহলে কীরকম হবে? ঠেলাঠেলি হবে না, কেউই লাক্সারিয়াস বা কেউই এনি কমফোর্ট ফিল করবে না। ঠিক ওই পার্টসগুলো সিএনজি লাগানোর জন্য কিন্তু ওই আলাদা জায়গাটা খেয়ে ফেলতেছে, বাকি পার্টসগুলো কমফোর্টেবলভাবে থাকতে পারতেছে না। এই জন্য কিছুদিন পরপরই দেখবেন যে পার্টসের লংজিভিটি শেষ হয়ে যাচ্ছে, বিভিন্ন পার্টস লস্ট হচ্ছে। বিশেষ করে স্পার্কিং প্লাগ লস্ট হবে, ইঞ্জিন অয়েল ঘন ঘন চেঞ্জ করতে হবে, ফুয়েলও কিন্তু লাগবে। আপনি যেটাতেই কনভার্সন করেন, ফুয়েল কিন্তু মাস্ট লাগবে। এই ক্ষেত্রে ফুয়েল এবং গ্যাস দুটোর মিক্স আপ হয়ে গাড়ির ইঞ্জিন ডাউন হয়ে যাচ্ছে, ইঞ্জিন ওভারহোলিং করার প্রয়োজন পড়তেছে, বা এক্সজাস্ট দিয়ে বিভিন্ন ধরনের লুজ এক্সজাস্ট হচ্ছে, গন্ধ করতেছে, পরিবেশের মারাত্মকভাবে ক্ষতি করতেছে, সিএফসি বেশি নির্গত হচ্ছে। এটা যিনি ব্যবহার করতেছেন তার স্বার্থে, যিনি করে দিচ্ছেন তার স্বার্থে, দেশের জন্য মারাত্মক ক্ষতি হচ্ছে, এনভায়রনমেন্ট পরিবেশগতভাবে মারাত্মক ক্ষতি হচ্ছে। রাস্তায় মানুষ ঘরে ছিল সুস্থ, বের হইলেই রাস্তায় কাশি হচ্ছে, হাঁচি হচ্ছে, বুকে ব্যথা করতেছে, গলা ব্যথা করতেছে, মাথা ব্যথা হচ্ছে। আমরা প্রায় কিন্তু বলি মাথা খুব ব্যথা করতেছে, কারণটা কি? এই সমস্ত কারণে মাথা ব্যথা করতেছে। প্লাস দৃষ্টিশক্তির মধ্যে, চোখের মধ্যেও এই
কার্বন ফ্লোরিন চোখের রেটিনার মধ্যে ঢুকে যায়, ঢুকে যাওয়ার পরে চোখ ডলা দিতে হয়, চুলকায়, চোখ জ্বলে, চোখের দৃষ্টিশক্তি কমে আসে, অনেক দূর পর্যন্ত দেখলেও শনাক্ত করতে পারে না কে দাঁড়ায় আছে, এরকম বিভিন্ন ধরনের সমস্যা হয় শুধুমাত্র ফুয়েল থেকে সিএনজিতে কনভার্ট করার জন্য। এবং পরিবেশবাদীরা এটা চাচ্ছে না, পরিবেশবাদীরা আগাগোড়াই কিন্তু এটার বিরোধিতা করে আসতেছে। এখন জ্বালানি মন্ত্রী সে অনুমোদন দেয়ও না, নিষেধও করে না, যার ধরুন সবাই ব্যবহার করতেছে। কিন্তু বিআরটিএর পেপারসে রুলস অ্যান্ড রেগুলেশনে কোথাও আপনি পাবেন না যে সিএনজি বা এলপিজি আপনাকে ব্যবহার করার পারমিশন দেওয়া হচ্ছে। কনভার্সন ন্যাচারাল গ্যাস শুধুমাত্র বাসায় জ্বালানোর জন্য, রান্না বান্না করার জন্য। ফিটনেস করতে গেলে আপনাকে আটকাচ্ছে, কেন আটকাচ্ছে, কি কারণ? আপনার গাড়ি আগে দেখে গ্যাসের বোতল আছে কিনা, আছে কিনা, থাকলে বলে এটা রিটেস্ট নিয়ে আসে, সিলিন্ডার টেস্ট করা আছে কিনা। কারণ এটা যে কোনো জায়গায় কিন্তু যে কোনো মুহূর্তে প্রত্যেকটা সিএনজি গাড়ি এক একটি অ্যাটম বোমা। আপনার পেট্রোল ট্যাঙ্ক কখনো কোনোভাবে কোনোদিন বিস্ফোরণ ঘটার কোনো সম্ভাবনাই নাই, বাট একটা সিএনজি গাড়ি যে কোনো সময় যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটার সম্ভাবনা আছে। কারণ আপনার সিএনজি এটার মধ্যে প্রেসার দেওয়া হয় 7000 PSI, 7000 PSI প্রেসারে। 7000 PSI প্রেসারে একটা বন্দুক থেকে 303 বন্দুক থেকে গুলি মারলে এটার সর্বাধিক দূরত্ব হলো 2000 মিটার। একটা গুলি 2000 মিটার অর্থাৎ 2 কিলোমিটার দূরে গিয়ে এটা পড়ে যাবে নিজে নিজে, আর কোনো কাজে লাগবে না। কিন্তু একটা সিএনজির সিলিন্ডার যদি বাস্ট করে এটা 5000 মিটার পর্যন্ত চলে যেতে পারে। তার মানে একটা বন্দুকের গুলির যে দূরত্ব আছে, ক্যাজুয়াল ডিস্টেন্স আছে, সেই ডিস্টেন্সের চাইতেও একটা সিএনজি বিস্ফোরণের ডিস্টেন্স অনেক বেশি। আমি কি বুঝাতে পারতেছি? অর্থাৎ একটা গুলি লাগলে মারা নাও যেতে পারে, কিন্তু সিএনজি বিস্ফোরণের একটা কিট যদি লাগে তার এদিক থেকে ঢুকে দিক থেকে বের হয়ে যেতে পারে। এই কয়েকদিন আগে ময়মনসিংহে একটা হয়েছে, পেট্রোল পাম্পে সিএনজি বিস্ফোরণ করছে, 8-9 জন জায়গায় মারা গেছে। ওটার ভিডিও ফুটেজটাও আমি শেয়ার করছিলাম। যাই হোক, তো এখানে আমরা দেখি, আমাদের ক্লাসে ফিরে আসি আমরা। আর কার কোনো প্রশ্ন থাকলে করবেন, কিন্তু আগে আমরা এটা জেনে নিই, কারণ আমার মূল প্রসঙ্গ থেকে আমি চলে গেলে তো হবে না, এটা হচ্ছে আমার মূল প্রসঙ্গ। তো আমরা দেখলাম যে এটা হলো ফিউল মিটার, এবং ফিউল মিটার সম্পর্কে আমরা জানলাম। এটা হলো এখানে লেখা থাকবে এফ আর ই। ই মানে হচ্ছে এমটি, খালি, আর এফ হচ্ছে ফুল। ঠিক আছে? যখন এটা মিডল পয়েন্টে যাবে, এই মিডল পয়েন্টেও দেখেন একটা, এটা নিচে নামলেই আপনাকে একটা সিগন্যাল মেনশন করবে যে আপনার ফুয়েল ল, পানি মানে তেল আপনার শেষের পথে আপনাকে নিতে হবে। যাই হোক, ওটা ছিল এটা, ওটার ইন্ডিকেশনও আপনি পাচ্ছেন। প্লাস আপনি নিচে আসেন, এখানে দেখেন আরেকটা মিটার আছে, এটা নাম হচ্ছে টেম্পারেচার মিটার। কি মিটার? টেম্পারেচার মিটার। এই এইচ অর্থাৎ হট, এখানে দেখেন লাল চিহ্ন দেওয়া আছে, মানে গাড়ি বিপজ্জনক অবস্থায় আছে। লাল চিহ্ন মানে কি? সর্বাবস্থায় বিপজ্জনক চিহ্ন। লাল চিহ্ন মানে কি? বিপজ্জনক। সো এখানে দেখেন লাল চিহ্ন দেওয়া আছে এন্ড এইচ লেখা আছে, মানে হট। এখানে দেখেন ছোট্ট একটা আইকন আছে, দেখতে পাচ্ছেন? এই আইকনটা হচ্ছে ওয়াটার লেভেল। যদি যখন হটে চলে যাবে তখন এই ওয়াটার লেভেলের যে ঢেউ গুলো দেখা যাচ্ছে, এই ঢেউটা মোটেই থাকবে না। তার মানে আপনার গাড়ি পানি শূন্য। দেন যদি এখানে চলে যায়, সাথে সাথে গাড়িটা আপনাকে বন্ধ করতে হবে, অথবা একটা নিরাপদ জায়গায় বাঁয়ের দিকে বা যে কোনো জায়গায় একটা পার্ক করতে হবে। পার্ক করে আপনার ওয়েট করতে হবে অন্তত 30 মিনিট। আর এখন যে অবস্থায় আছে, যদি পানি ফুল থাকে তাহলে এরকম সিতে থাকবে। সি মানে হচ্ছে কুল, মানে ঠান্ডা আছে। বাট যখনই গাড়ি স্টার্ট দিবেন তখনই এই কাঁটাটা এখানে সবসময়ই থাকবে, এই জায়গায় সবসময়ই থাকবে। স্টার্ট দিলেই কাঁটাটা এখানে চলে আসবে, হ্যাঁ মিডিলে চলে আসবে। তার মানে একটু তাপমাত্রা না হলে গাড়ি চলবে না, মিনিমাম তাপমাত্রা না হলে গাড়ি চলবে না। বাট ওভার হিটেড কখনোই যেন না হয়। গাড়ি চালানোর ক্ষেত্রে কোনো কিছুই ওভার হইতে পারবে না, সব কিছুই লিমিটেশনের মধ্যে থাকতে হবে, যেখানে যা থাকা প্রয়োজন। সো এই হচ্ছে এই মিটার। এই মিটারটা হচ্ছে আরপিএম মিটার বা রেস মিটার। আরপিএম শব্দের অর্থ হচ্ছে রেশিও পার মিনিট বা রোটেশন পার মিনিট। প্রতি মিনিটে ইঞ্জিন কতবার ঘুরে, এটা মিনিমাম 1 মিনিটে একটা ইঞ্জিনের ফ্লাইহুইল 1000 বার ঘুরতে হবে কমপক্ষে। সো এখানে দেখেন এক চিহ্ন দেওয়া আছে, এই এক মানে হলো 1000 মিটার। এক মানে হচ্ছে 1000 মিটার। এক্সকিউজ মি, হ্যাঁ হ্যালো সুমন, এখন কেন ফোন দিয়েছেন? আমি তো বলছিলাম, ভয় দিয়েছিলাম যে আমাকে 12টার পরে ফোন দিবেন।
ভয়েসটা আগে শুনেন, আমি তো ক্লাসে আছি, আমি এখন তো কথা বলবো না। কি প্রয়োজন বলেন? হ্যাঁ, হটলাইনে তো অপারেশন গ্রুপে লেখা আছে, আমি তো ভয়েসে সব বলে দিছি, তারপর আমাকে ফোনটা কেন দেওয়া হলো বাবা? সরি বললে হয়ে যায়, তাহলে আর আমার কষ্ট করে কি লাভ হলো? রাত্রে ভয়েস দিয়ে রাখলাম, তাহলে কি করবো? তাহলে আমার কষ্ট করতে কোনো দাম থাকলো না। ভয়েসটা ভালো করে শোনো, কি বলা আছে, ভয়েসে সব কিছু এখানে ইন্ডিকেট করা আছে। যাই হোক, এই দিকেরটা হলো রেস মিটার। এখানে দেখেন রেস কিন্তু মেনশন করা আছে 108263 নাকি? এটা কি অটোমিটার? হ্যাঁ, এটা অটোমিটার, দেখা যাচ্ছে না। এটা হলো রেস মিটার। এখানে দেখেন নীল একটা বাতি জ্বলতেছে, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে আপনার হেডলাইটের হাই বিম। হেডলাইট যখন হাই বিম দিবেন তখন এরকম নীল আলো জ্বলবে, আর নীল আলো জ্বললে আপনি বুঝবেন আপনার হেডলাইট হাই বিমে আছে। এটা আপনার জানা থাকা দরকার যে আপনার হেডলাইটের পজিশন কোন পর্যায়ে আছে, হাই বিমে না লো বিমে আছে। আপনি ক্যান্টনমেন্ট এলাকায় গেলে আপনার হেডলাইট হাই বিমে থাকা যাবে না। হাই বিমে থাকলে আপনার গাড়িটাকে সিগন্যাল দিয়ে বামে চাপাই দিয়ে আধা ঘন্টা আপনার লোকে পেঁচাল করবে। কারণ হাই বিমে যখন থাকবে তখন গাড়ির নাম্বার প্লেট, গাড়ির চালক কাউকে আপনি স্পষ্ট দেখতে পাবেন না। হাই বিমে থাকলে সামনে থেকে আসা গাড়ি সেও আপনাকে রোডের কোন জায়গায় আছেন শনাক্ত করতে পারবেন না। এই জন্য হাই বিম হলো শুধুমাত্র পাসিং এর কারণে। একটা গাড়ি থেকে আরেকটা গাড়ি যখন পাস হবে তখন হাই বিম লো বিম শো করে এসে চলে যাবে। এটা হলো রাত্রিকালীন সংকেত, আলোক সংকেত। রাত্রিকালীন আলোক সংকেত হাই বিম লো বিমের মাধ্যমে দেওয়া হয়। এইটা হেডলাইটের আইকন। এটা জ্বললে বুঝতে হবে যে আমার হেডলাইট হাই বিমে আছে, আর যখন এটা অফ থাকবে জ্বলবে না তখন বুঝতে হবে আমার গাড়ির লাইট লো বিমে আছে। এখন এটা ছবি তুলে নেন আপনারা, কারণ এখানে আপনার যে ইন্ডিকেটর সবগুলো আইকন যে আছে প্রত্যেকটা আইকনের কাজ এবং আইকনের নাম এখানে মেনশন করা আছে। যেমন এখানে যে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আপনার স্টিয়ারিং এর দুই পাশে দুইটা লিভার আছে। বাম পাশে হচ্ছে মেন ফাংশন লিভার আর ডান পাশে হচ্ছে মাল্টিপারপাস ইউজ লিভার। দুইটা লিভার আছে। এই লিভারগুলোর বিভিন্ন কাজ আছে, হেডলাইট জ্বালানো, পার্কিং লাইট জ্বালানো, সাইড নেওয়া, সাইড যাওয়া, রাইনে যাওয়া, বামে যাওয়া, এগুলো সব এই ডান পাশের লিভারে থাকবে। বাম পাশের লিভারে থাকবে গাড়ির উইন্ডশিল্ড পরিষ্কার করা, ওয়াইপার মুভ করা। হ্যাঁ, সো এই লিভারগুলোর কাজগুলো সব এখানে আছে। এখান থেকে আপনারা এটা জানতে পারবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর এটা আপনারা চাইলে আপনাদের ট্রেনার হোয়াটসঅ্যাপেও শেয়ার দিয়ে দিতে পারে, দিলে আপনারা এখান থেকে পড়ে পড়ে সব কিছু জানতে পারবেন। এখানে লেকচারের মাধ্যমে যদি এগুলো সব বলি, আমি এখন থেকে শুরু করে সন্ধ্যা 6টা পর্যন্ত এইভাবে বলতেই থাকবো, তবুও এটা শেষ হবে না। এবং এরকম কন্টিনিউ 1 মাস বলবো, তবুও শেষ হবে না। এত টপিকস আছে, এত আইটেম আছে। এখানে আসেন আপনি। হ্যাঁ, মুরগি দেখতে সমস্যা হচ্ছে, এখানে চলে আসেন। ও, বন্ধ করে দাও, সমস্যা নাই, ক্লোজ করে দাও। হ্যাঁ, ঠিক আছে, এবার দেখতে পাচ্ছেন। অবশ্য সবার জায়গা থেকে শ্যাডো পড়বে না, কারো জায়গা থেকে শ্যাডো পড়বে। এখন ঠিক আছে, এখন মনে হয় বাইরের জানলাটাও পড়তে পারে আর কি। এখন ওকে আছে না? হ্যাঁ, এখন ওইটা অফই থাক, এদিক থেকে আবার এখন এনাদের খুব ভালো দেখা যাচ্ছে এই লাইটটা দিয়ে, এবং এদিক থেকে ভিডিও করলেও ভালো আসবে। তো ঠিক আছে, আমরা এটা জানলাম। ফ্লাইট চেঞ্জ করো, শহীদুল, ফ্লাইট চেঞ্জ করো। নেক্সট ফ্লাইটে যাও, যেটা আসছে সেটা যাও। ইঞ্জিন অয়েলের ফ্লাইটে যাও, ইঞ্জিন অয়েল। আচ্ছা, এখন এখানে যারা আমি ক্লাসটা নিলাম, আমি একটু ফিডব্যাক নেই। গাড়ির ভিতরের 5টি মিটারের নাম বলেন। যে বলতে পারবেন একটা মজু এখনই খাওয়াবো, একটা লেক্সাস বিস্কুট এখনই খাওয়াবো। গাড়ির ড্যাশবোর্ডের ইনস্ট্রুমেন্টাল প্যানেলে 5টি মিটারের নাম বলেন। স্পিড মিটার, রাইট, মিটার, রাইট, হিট মিটার, রাইট, আর ফুয়েল মিটার, ঠিক আছে, রেস মিটার। রেস মিটার। হয়ে গেছে 5টা। দেখছেন, ওরা একটা তার একটা মজু দাও আর একটা লেক্সাস দাও, চালু করো, দেরি করো না, আর সবাই দেখবো। আররা পারলেন না কেন আমাকে বলেন? উনি কেন পারলো আর আপনারা কেন পারলেন না? তার মানে আপনারা আমার যে লেকচার, এই লেকচারে সকলে কনসেন্ট্রেশন করেন নাই, সকলে মনোযোগী ছিলেন না। আপনাদের মন বিভিন্ন দিকে ঘোরাঘুরি করতেছে, কে কোন কাজ থুয়ে আসছেন, কে কোথায় কি করে থুয়ে আসছেন, অসমাপ্ত বিভিন্ন ধরনের ব্যাপার স্যাপার, সেই দিকে সবার মনোযোগ গেছে, তাই না? আপনারা যেহেতু গাড়ি চালাতে শিখতে আসছেন, লাইসেন্স তো অবশ্যই করতে হবে।
করতে হবে না? টাকা দিয়ে লাইসেন্স করবেন না পরীক্ষা দিয়ে লাইসেন্স করবেন? নিজের যোগ্যতা লাইসেন্স পেতে চান, আপনাকে 100% 5টা মিটারের নাম জানতেই হবে, অন্যথায় আপনি লাইসেন্স করে নিয়ে আসতে পারবেন না। আপনাকে জিজ্ঞেস করবেন 5টা মিটারের নাম কি বলবেন? স্পিড মিটার, অডোমিটার, ট্রিপ মিটার, ফুয়েল মিটার, রেস মিটার, ট্যাকোমিটার, ইকোমিটার, সিকোমিটার, বহুত রকমের মিটার আছে। ইকোমিটার হলো ইকো বাটন চাপ দিলে আপনার গাড়ির জ্বালানি সাশ্রয় হবে, ফুয়েল এক্সপেন্স কম হবে। ইভি মিটার মানে ইভিনিং টাইমে যখন চলবেন তখন ওইটাকে চাপ দিলে, ওই বাটন প্রেস করলে গাড়ি ইভিনিং মোডে চলবে। গাড়ির কিন্তু বিভিন্ন ড্রাইভিং মোড আছে, মর্নিং মোড আছে, ইভিনিং মোড আছে, নাইট মোড আছে। নাইট মোডে আপনার গাড়ির স্পিড লিমিটেশন দামি গাড়িতে, যেমন আপনি রেঞ্জ রোভার যদি নেন, আপনি অডি গাড়ি যদি নেন, অডি গাড়ির উইন্ডশিল্ডের মধ্যেও মেকানিজম আছে। ঠান্ডাকালীন সময় উইন্ডশিল্ড একরকম শো করবে, সামনে দেখবেন অন্যরকম, সকালে দেখবেন অন্যরকম, দুপুরে দেখবেন অন্যরকম। উইন্ডশিল্ড গ্লাসের কালার 4 রকম চেঞ্জ হয়। যেমন আমরা চশমা চোখে দিই না, ফটো সানগ্লাস, রোদে বেরোলে একরকম, ছায়াতে আসলে একরকম, ওই গাড়ি এরকম। এমনি এমনি গাড়ির দাম 10 কোটি টাকা না, সেরকম যত দামি জিনিস তার মধ্যে আইটেম তত বেশি। যে জানে সে এটা ব্যবহার করতে পারে, আর যে জানে না সে নষ্ট করে দেবে। স্যার এটা তো নষ্ট হয়ে গেছে, ঠিক আছে আমি কী করবো, ওয়ার্কশপে নিয়ে দাও, কত লাগবে? 5 লাখ। আর 1000 কোটি টাকা উনি ধান্দা করছে, 5 লাখ টাকা তো কোনো ফ্যাক্টর নেই। তার কাছে মেনটেনিং ব্যাপার না, কিন্তু আপনার আমার কাছে ব্যাপার, বিরাট ব্যাপার। কারোর জন্য গাড়ি বিলাসিতা, কারোর জন্য প্রয়োজন, কারোর জন্য বিলাসিতা, আর কারোর জন্য খুব জরুরি প্রয়োজন। সিকিওর, নিরাপত্তার জন্য, সলভেন্সির জন্য, সবার লাইফ সিকিউরের জন্য প্রয়োজন। আর কারো কারোর জন্য 5 জনের জন্য 5টা গাড়ি, এটা প্রয়োজন না, এটা বিলাসিতা, তাই না? এরকম। তো আমরা ইঞ্জিন অয়েলে যাওয়ার আগে একটা ব্রেক নিয়ে নিব। লাস্ট টাইম বেশি কোনো নাই, আমরা বাকি সময়ের মধ্যে মাত্র 6 মিনিট বা 7 মিনিট ব্রেক পাবে, ঠিক আছে? 11:30টায় আবার ক্লাস শুরু। হ্যাঁ দিয়ে দেন। প্লিজ বলেন। ড্যাশবোর্ডের যে 5টা হুম হুম সরি, ড্যাশবোর্ডের 5টা মিটার কেন? এটা গাড়িতে যখন আপনাকে নিয়ে যাবে তখন আপনাকে দেখালে বুঝতে পারবেন না, তার আগে বুঝতে পারবেন না। কারণ হচ্ছে আপনি লাইভ দেখতে হবে। এটা এখানেও আছে, এখানে লাইভ ডিসপ্লে আছে। এই যে এইটাকে বলা হয়, ওই উপরেরটা হলো ড্যাশবোর্ড, আর এইটা হলো ইনস্ট্রুমেন্টাল প্যানেল। আমি বলে দিচ্ছি, দেখেন আপনি একটু উঠেন, দাঁড়ান, তো প্রথম দিনই এটা ক্লাস করছি। ওনাকে যাইতে দেন তো একটু, ওখানে যাইতে দেন একটু, প্লিজ কাম, আপনি আসেন না। এখানে শিখতে চাইলে খুব দারুণ মজা, শিখতে চাইলে আমরা শিখাইতে খুবই আগ্রহী। এটা পুরোটা হচ্ছে ড্যাশবোর্ড, হ্যাঁ ম্যাডাম, আর এটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল প্যানেল। হ্যাঁ, এই যে মিটারগুলো দেখতে পাচ্ছেন, এটা হলো ফুয়েল মিটার, এটা হলো টেম্পারেচার মিটার, এটা হলো স্পিড মিটার। এটার মধ্যে 3 মিটার আছে, স্পিড মিটার, অডোমিটার, ট্রিপ মিটার, 3টা একটার মধ্যে, 3টা 4টা 5টা, ভেরি সিম্পল। হ্যাঁ, এবং এগুলোর কাজও কিন্তু আপনার জানতে হবে। স্পিড মিটারের কাজ কি? গতি নির্দেশ করে, গতি নির্দেশ করে। ট্রিপ মিটারের কাজ কি? এক জায়গা থেকে এক জায়গায় কত কিলো গেলাম সেটা। অডোমিটারের কাজ কি? আজ পর্যন্ত কত কিলোমিটার চলছে, রাইট। ফুয়েল মিটারের কাজ কি? ফুয়েল কতটুকু আছে। টেম্পারেচার মিটারের কাজ কি? গাড়ি কোন অবস্থায় আছে, তাপমাত্রা কম বেশি হয়ে গেল। কনফিউশন দূর হয়েছে আপনার? থ্যাংক ইউ বলে দেন। ওবায়দ, গাড়ি এখানে আনছেন? আমি গাড়িতে সবাইকে গাড়ির কাছে নিয়ে যাবো, বেশি না 5-7টা মিনিট একটু গাড়ির কাছে সবাই যাবেন, সবার উপকার হবে ইনশাল্লাহ। এটা খেলাধুলা সব ভিডিও করে